ঈদের পরে কি হতে যাচ্ছে আমরা জানি না, তবে ভালো কিছু হতে যাচ্ছে না। আমরা ভালো কিছু হতে যাচ্ছে না বলেই সংবাদ পাচ্ছি। এবং লন্ডনের কথা বলি, ডক্টর ইউনূস সাহেব লন্ডনে যে পুরস্কার নিতে আসছেন, উনার কুকর্মের পুরস্কার। উনার মব বাহিনী যে কাজ করছে, মানুষ হত্যা করছে, সেই মানুষ বাহিনী হত্যা করার জন্য, বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার জন্য, বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার জন্য ইউনূস সরকার সেই পুরস্কার নিতে লন্ডনে আসছে। লন্ডনের প্রবাসীরা তাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে আছে। ইউনূস সাহেব আপনি আসুন, আপনাকে প্রতিরোধ করার জন্য হাজার হাজার প্রবাসী লন্ডনে অবস্থান করছে। যদি দলে দলে সকল প্রতিনিধি এবং তাদের অনুবর্তী যারা, তারা যদি স্বেচ্ছা কারাবরণ কর্মসূচি ঘোষণা করেন, তখন কি দাঁড়াবে? আপনি কয়জনকে জেলখানায় ঢোকাবেন? কয়জনের মুখ আটকে দেবেন? কয়জনের উপর শারীরিক নির্যাতন করবেন? আর যে সমস্ত কথাবার্তা বলে আপনার ক্ষমতায় এসছেন, ঠিক উল্টো কাজটি যখন করবেন, 1 ঘন্টাও কিন্তু নৈতিক ভাবে টিকে থাকবার কোনো স্পেস আপনাদের থাকবে না। আমরা বাংলাদেশে কি দেখছি এখন? ইশরাক তো আন্দোলন করবে, শুধু নগর ভবনে কেন, এই অগণতান্ত্রিক ইউনূস সরকারের বিরুদ্ধে পৃথিবীর সকল বাঙালি জাতি অবিলম্বে মাঠে নামা প্রয়োজন। কারণ এই ইউনূস সরকার একটি দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে, একটি জাতিকে ডিস্ট্রয় করে দিচ্ছে, খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। একদিক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, এই দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে, এই দেশের সমাজনীতি, সমাজের পরস্পরের সাথে যে মিলেমিশে একসাথে থাকবো সেটা ধ্বংস করে দিয়েছে। সুতরাং শুধু নগর ভবন নয়, ইউনূসের বিরুদ্ধে অনতিবিলম্বে পৃথিবীর সকলকে মাঠে নেমে আসার জন্য আমি আবেদন করছি। আজকে আমার সংস্কৃতি আক্রান্ত, আজকে আমার বাঙালি জাতি আক্রান্ত, আজকে আমার ভূখণ্ড আক্রান্ত, আজকে আমার অর্থনীতি আক্রান্ত, আজকে আমার ভাই বেড়াদের সাথে কথা বলতে পারি না, আজকে আমরা দেশে যেতে পারি না, আজকে আমরা নিরাপদ নই। আজকে মব বাহিনী সৃষ্টি করে ইউনূস সরকার সমস্ত বাংলাদেশকে একটা জাহান্নামে পরিণত করেছে। এই জাহান্নামী সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা পৃথিবীর মানুষকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান। আজকে যে দাবিটি আপনি তুলে এনেছেন, ইশরাক কেন আন্দোলন করবেন? সর্বোচ্চ আদালতের রায় নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে মানুষকে দিনের পর দিন তাকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন, আন্দোলন করছেন, অথচ টালবাহানা করে, মিথ্যাচার করে, চিটিং করে এই সরকার ইশরাককে তার যথাস্থানে মূল্যায়ন করছেন না এবং তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। এই মুহূর্তে যদি সমস্ত বাংলাদেশের পৌরসভার কাউন্সিলরকে নিয়ে, সমস্ত বাংলাদেশের মেয়রদেরকে নিয়ে ইশরাক হোসেন একটি বলিষ্ঠ শক্তিশালী কাউন্সিল গড়ে তোলে, আমি মনে করি এটা যথার্থ হবে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সমস্ত বাংলাদেশের জনপ্রতিনিধিরা রুখে দাঁড়াতে হবে, তাদের অধিকার ছিনিয়ে আনতে। আমি সাধুবাদ জানাই ইশরাককে। ইশরাক যে পদক্ষেপ নিয়েছে এটা উনি যথার্থ পদক্ষেপ নিয়েছে, আইনগত পদক্ষেপ শুধু নয়, এটা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এটা বৈধ একটা জিনিস। এই বৈধ মানুষগুলিকে অবৈধ বানিয়ে যে অবৈধ ইউনূস সরকার যে কাণ্ডগুলি করছে তার বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে সমস্ত বাংলাদেশের মানুষ। আরেকটা কথা বলবো, 5ই আগস্টে সরকার পতনের পর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যে দায়িত্ব নিয়েছিলেন, একের পর এক সেনাবাহিনী প্রতারিত হচ্ছে, সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের মানুষ প্রতারিত হচ্ছে। কেন ওনারা দায়িত্ব নেওয়ার পরও মবের হাতে আমাদেরকে জীবন দিতে হবে? কেন ওনারা দায়িত্ব নেওয়ার পরে আমরা নির্বাচন পাবো না? কেন ওনারা দায়িত্ব নেওয়ার পরেও আমাদের জীবনের নিরাপত্তা পাবো না? কেন একের পর এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, পুলিশ স্টপ ইত্যাদি, উনাকে বোল্ড আউট করে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ঘোষণা করলেন কখন? এপ্রিল মাসে। তার মানে কি ইউনূসের কাছে সেনাবাহিনী কিছু না, বাংলাদেশের মানুষ কিছু না, গণতান্ত্রিক প্রক্রিয়া কিছু না, তার কাছে তিনি যেটা মনে করবেন সেটাই করবেন। কে দিয়েছে তাকে অধিকার? কোথায় থেকে সে পেল তার এই স্বৈরাচারী অধিকার?
কে দিয়েছে তাকে সেই অধিকার? আমরা আসবো আবার আপনার কাছে। একেবারে একটা প্রশ্ন আমি করে গেছিলাম প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে, যে এই যে মিস্টার ইশরাক হোসেন যে দাবি তুলেছেন, তিনি হুমকি দিয়েছেন তিনি, যে নগর ভবনে কোনো উপদেষ্টা বা কোনো প্রশাসককে বসতে দিবেন না, এবং গত কয়েকদিন ধরে আপনি জানেন যে নগর ভবন তালাবদ্ধই, কোনো ধরনের কাজ হচ্ছে না। শুধু নগর ভবন না, বাংলাদেশের সকল স্থানীয় সরকারের যেসব টায়ার আছে সব টায়ারে একই চিত্র, মানুষ সেবা পাচ্ছে না। কারণ প্রশাসক যাদের নিয়োগ করা হয়েছে তারা হয়তো মনে করেন আপনার একদিন গেলেন তো উপজেলা পরিষদে বসে বা জেলা পরিষদে বসে বললেন যে সেখানে যেতে, সেখানে গিয়ে একদিনে কাজ হয় না, নানা রকম ভোগান্তি মানে হ্যাসেলের মধ্যে আছে। এই অবস্থায় ইশরাক নগর কাউন্সিল গঠনের যে বিপ্লবী নগর কাউন্সিল গঠনের যে কথা বললেন, হুমকি দিলেন, এইটা আসলে কি ধরনের প্রভাব পড়বে সরকারে, এবং সরকার সেটাকে কিভাবে দেখবে? এবং এই নগর কাউন্সিল হলে সারা দেশে যে যারা বরখাস্ত হলেন, যাদেরকে বরখাস্ত করা হলো, তারা কি আবার নতুন করে উদ্যোগী হবেন কিনা, তারাও নগর কাউন্সিল গঠন করবেন কিনা, অনেকে এরকম মনে করছে। দেখুন, আপনাকে আমি বলেছি যে এই সরকার ক্ষমতা আসার পরে পালাক্রমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, যেহেতু আমি বিষয়টা নিয়ে গবেষণা করি সেই কারণে আমার সঙ্গে দেখা করেছেন, মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছেন এবং তাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করেছেন। এখন তাদের অনুভূতি মানে হচ্ছে স্থানীয় জনগণের অনুভূতির প্রতিফলন খুঁজে পেয়েছি, এবং স্থানীয় জনগোষ্ঠী হতাশ। তারা মনে করেছিলেন যে এই পরিবর্তন তাদের জীবনের মান উন্নত করবে, তাদের জীবনাচরণ পাল্টে দেবে, সেবা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচিত। কিন্তু বিধিবাম আপনার এই বিপ্লবী তকমা গলায় নিয়ে তারা এমন পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হলো যে তা কখনোই তারা পশ্চিমকালেও চিন্তা করেন। এমনকি পাকিস্তান আমলেও বা সামরিক শাসন আমলেও কিন্তু স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে কেউ হাত দেয়। একেবারে নিম্নতম পর্যায়ের যে প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, তা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। এখন এই সরকার প্রথম থেকেই হয়তো চিন্তা করেছে যে তারা আশ্রয় প্রশ্রয় এবং আশকারা দিয়ে একটি নতুন দল গঠনের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার জন্য স্পেস তৈরি করবে, একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এবং সেই চিন্তা থেকে আপনার এই ধরনের অপসারণের কাজগুলো তারা সংগঠিত করেছে, এবং এর ফলে যে ক্ষতিটা করেছেন স্থানীয় সরকার, আপনার প্রতিষ্ঠান শক্তিশালী করবার বদলে হীনবল করে দিয়েছেন প্রতিষ্ঠানগুলোকে, এবং এমন একটি কমিশন গঠন করেছেন যা আপনার সেই 111 সময় যেসব চিন্তা ভাবনা করতো সেই আপনার ধ্যান ধারণাই তারা আবর্তিত হয়েছে। ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীর আপনার উপস্থিতি বাংলাদেশে এখন প্রবল, তিনি সকল মামলা মোকদ্দমা থেকে মুক্ত, এবং সেই রকম একজন কৃতবিদ্য মানুষ থাকতে কেন পুনরায় আবার তোফায়েল সাহেবের মতো ব্যক্তিকে তার চেয়ে সকল দিক থেকে আপনার অভিজ্ঞতায়, বয়সে, বিবেচনায় নবীন এমন একজন ব্যক্তি কেন এই দায়িত্ব দেওয়া হলো? সেটিও অনেকে মনে করছেন দুরভিসন্ধিমূলক। অনেকেই স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ আমাকে তা জানিয়েছেন, দলমত নির্বিশেষে। ধরুন, যারা আওয়ামী লীগ করতেন, যারা বিএনপি করতেন, যারা বাম ধারা বিভিন্ন রাজনীতি করতেন, কিংবা আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে জয়লাভ করেছেন, সবাই কিন্তু এই বিষয়ে একমত যে কমিশনটি গণবিরোধী কমিশন এবং এটি জনগণের করের টাকা অপচয় করেছে। পরিষ্কার। এখন মানুষের আপনার তো ধৈর্যের সীমা আছে। ইশরাক
এর আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার মতো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই কারণেই তিনি হয়তো ঈদের পরে এই আন্দোলন নামতে বাধ্য হবেন। এবং তা কিন্তু উৎসাহিত করেছে ইসলামী আন্দোলনের যে বরিশাল যে নেতা ধর্মনায়ক হুজুরের যারা অনুবর্তী, তাদের একে একে আপনি খেয়াল করে দেখেন, রংপুর হচ্ছে জাতীয় পার্টির স্ট্রং, সেখানে মোস্তফা সাহেব তিনি আন্দোলনে হুমকি দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং তার একাধিক নির্বাচন আমি পর্যবেক্ষণ করেছি। তিনি পপুলার একজন মানুষ এবং তার মতো একজন শান্তিপ্রিয় মানুষ, তাকেও কিন্তু এই রকম একটি এক্সট্রিম পজিশনে ঠেলে দেওয়া হয়েছে। এখন ধরুন সরকার যদি মনে করে যে সবাইকে নিবর্তন এর মাধ্যমে আপনার নিস্তেজ করে দেবে, সেটি কিন্তু একান্ত বোকামি মূলক একটি চিন্তা। কারণ যদি খেয়াল করুন, এখন যদি দলে দলে সকল প্রতিনিধি এবং তাদের অনুবর্তী যারা, তারা যদি স্বেচ্ছা কারাবরণ কর্মসূচি ঘোষণা করেন, তখন কি দাঁড়াবে? আপনি কয়জনকে জেলখানায় ঢোকাবেন? কয়জনের মুখ আটকে দেবে? কয়জনের উপর শারীরিক নির্যাতন করবে? আর যে সমস্ত কথাবার্তা বলে আপনার ক্ষমতায় এসছেন, ঠিক উল্টো কাজটি যখন করবেন, 1 ঘন্টাও কিন্তু নৈতিক ভাবে টিকে থাকবার কোনো স্পেস আপনাদের থাকবে না। তাহলে এই যে বিপ্লবী কাউন্সিল গঠন হবে, এইটা তো স্পার্ক করবে নিশ্চয়ই, সারা দেশে ছড়িয়ে পড়বে। সবাই কিন্তু একেবারে মানুষের উপস্থিতি আছে। আমার প্রশ্ন, ইশরাক যদি সবাইকে ডাকেন, সকল জনপ্রতিনিধিদের যারা বরখাস্ত হলে তাদেরকে যদি ডাকেন, আমরা সবাই একইভাবে বিপ্লবী কাউন্সিল গঠন করতে চাই, সেক্ষেত্রে কি হবে পরিস্থিতি? সেক্ষেত্রে এই ইউনূস পরিচালিত কেন্দ্রীয় সরকার আপনার রীতিমতো যেটাকে আমি বলবো বিচ্ছিন্ন এবং কোণঠাসা হয়ে পড়বে। They won't be able to deliver। এমনি তো যেখানে তারা তাদের রাজ্যপাট চালাচ্ছে, সচিবালয় বিক্ষুব্ধ হয়ে আছে, কোন সেক্টর বাদ দেয়, প্রত্যেকেই হতাশ। এখন আপনার একের পর এক শুভঙ্করের ফাঁকি কয়দিন দেখাবেন? আর যেখানে আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন এখন হুমকি রুমকি, সেই জায়গাটাও কিন্তু সবাই তাকিয়ে আছে। তো ফলে আপনার ইউনূসের এই নোবেল ম্যাজিক আলটিমেটলি লোকজন খাবেন সোজা ওটা। তার মানে এক ধরনের অস্থিরতা আপনি দেখছেন সামনে, ঈদের পরে, ছুটির পরে একেবারে সীমাহীন, যেটাকে বলে ইংরেজিতে টকবক টকবক করছে। বিপ্লবী নগর কাউন্সিলটা তাহলে আপনার কাছে মনে হচ্ছে এটা হয়েই যাবে? এটা সময়ের দাবি, এটা করা উচিত, কার্যকর করা দরকার বিপ্লবী নগর কাউন্সিল। সেক্ষেত্রে ইশরাক পাইনিয়ার হতে পারেন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে। তার পিতার মতোই তিনি তার যে নগরবাসী, তার যে কনস্টিটিউয়েন্ট যারা, তাদের প্রতি তিনি তার যে দায়বদ্ধতা সেটি মনে রেখেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ। একেবারে সঙ্গে থাকুন, আমরা শুনছিলাম প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর কথা। একটু যদি শুনি মুর্শিদ উদ্দিন আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে ইশরাক যে পদক্ষেপটা নিয়েছেন বিপ্লবী নগর কাউন্সিল করার, সেই বিপ্লবী নগর কাউন্সিল কি আপনার কাছে মনে হচ্ছে সারা দেশে ছড়িয়ে পড়বে? যেসব জনপ্রতিনিধিরা অহেতুক বরখাস্ত হয়েছে নির্বাচনের মাধ্যমে, আপনাদের একটা যে জানি রাখি, স্থানীয় সরকারি যে নির্বাচন হয় সেখানে অলমোস্ট ভালো নির্বাচন হয় এই কারণে সেখানে রাজনৈতিক দলের চাইতে পাড়া এলাকা, এপার ওপার, বাটি, তারপর উজান ভাটি, তারপরে আত্মীয়তার বন্ধন, এইসব বেশি কাজ করে এবং নির্বাচন যথেষ্ট স্বচ্ছ পরিচ্ছন্ন হয়। ফলে তারা নির্বাচিত হয়েছেন প্রকৃত নির্বাচনের মাধ্যমে। এইটা মানে অভিযোগ দেওয়া যাবে না যে কারচুপি করে নিয়ে গেছেন, এরকম নজির দেখা যায় না। তো সেক্ষেত্রে এই জনপ্রতিনিধিদের আপনি এক কলমের খোঁচায়, যেটা বলছিলেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এক কলমের খোঁচায় আপনি সকল নির্বাচিত ম্যান্ডেট নেওয়া লোকজনদেরকে তাড়িয়ে দিলেন। তারা যদি এখন একত্রিত হন ইশরাকের এই আহ্বানে, আপনার কাছে কি মনে হচ্ছে তাদের পক্ষে কি একত্রিত হওয়া সম্ভব কিনা, বা একত্রিত হওয়া উচিত কিনা, তাদের দাবিটা তারা আদায় করে নেওয়া উচিত কিনা? ধন্যবাদ বিপুল ভাই। সমস্ত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে স্থানীয় নির্বাচনগুলো হয়েছিল, কোথাও কদাচিৎ ব্যত্যয় ঘটতে পারে, অবশ্যই
স্থানীয় সরকার নির্বাচন চমৎকার এবং সুন্দর নির্বাচন হয়। এখানে স্থানীয়রা অংশগ্রহণ করে, যেমন আমার একটি ছোট ভাই কাউন্সিলর নির্বাচন করেছে, এত হাড্ডে লড়াই, শেষ পর্যন্ত ৬০-৬৫ ভোটের ব্যবধানে সে পাশ করেছে, এত হাড্ডে লড়াই। এখন আমি আমার এলাকার কথা বললাম, এবং সমস্ত বাংলাদেশে এই কাজটা হয়ে থাকে। যেই লোকগুলি বাংলাদেশের স্থানীয় সরকারকে পরিচালিত করবে, স্থানীয় জনগণকে, বাংলাদেশের নাগরিকদেরকে সেবা দিবে, সেই সেবা থেকে তাদেরকে বঞ্চিত করে একটি অগণতান্ত্রিক ভাবে। এখন আমি অগণতান্ত্রিক বলবো এই জন্য, প্রথমত আপনারা অনেক ডিবেট করেন কেন অগণতান্ত্রিক, কেন এই সরকারি কোনো ম্যান্ডেট নেই, কেন এই সরকার বাংলাদেশের মানুষের উপর আর ছড়ি ঘোরাতে পারে না, সেটা আপনারা বলেছেন। এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সমস্ত বাংলাদেশের জনপ্রতিনিধিদেরকে উনি বরখাস্ত করে একদল কারাপ্টেড লোক সেখানে নিয়োগ করেছে, তারা টাকার বিনিময়ে এখন তার সেবা দিচ্ছে। টাকা দিলে রাস্তা হবে, টাকা দিলে সার্টিফিকেট হবে, টাকা দিলে, আমি নিজে সাক্ষী, আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ সহকারে উল্লেখ করতে পারি। আমার বাড়ির রাস্তা করার জন্য পৌরসভা রাস্তা করার জন্য টাকা চাচ্ছে, টাকা ছাড়া রাস্তা হবে না। টাকা কারা চাচ্ছে? আমার এলাকায় পৌরসভা যারা এই দায়িত্বে আছেন তারা, সমস্ত বাংলাদেশে তারা আজকে কারাপশনের সাথে জড়িয়ে গেছে। এবং আমি মনে করি সমস্ত বাংলাদেশের জনপ্রতিনিধিদের এই ইশরাক হোসেনের ডাকে, ইশরাকের ডাকে সাড়া দিয়ে অনতিবিলম্বে তাদের গণতান্ত্রিক অধিকারকে আদায় করে নেওয়া, এবং ইশরাককে অনতিবিলম্বে এই সরকারের উচিত হবে তার অধিকারটুকু ফিরিয়ে দেওয়া। আমরা ঈদের পরে কি হতে যাচ্ছে আমরা জানি না, তবে ভালো কিছু হতে যাচ্ছে না, আমরা ভালো কিছু হতে যাচ্ছে না বলেই সংবাদ পাচ্ছি। এবং লন্ডনের কথা বলি, ডক্টর ইউনূস সাহেব লন্ডনে যে পুরস্কার নিতে আসছেন, উনার কুকর্মের পুরস্কার। উনার মব বাহিনী যে কাজ করছে, মানুষ হত্যা করছে, সেই মানুষ বাহিনী হত্যা করার জন্য, বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার জন্য, বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার জন্য ইউনূস সরকার সেই পুরস্কার নিতে লন্ডনে আসছে। লন্ডনের প্রবাসীরা তাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে আছে। ইউনূস সাহেব আপনি আসুন, আপনাকে প্রতিরোধ করার জন্য হাজার হাজার প্রবাসী লন্ডনে অবস্থান করছে। আপনি এনিওয়ে, আপনি আপনার সাবজেক্টের বাইরে চলে যাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। আজকে বাংলাদেশ যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলার কথা ছিল, আগের সরকার গণতান্ত্রিক ছিল না, নির্বাচন ভালো ছিল না, তাদেরকে আপনারা বিতাড়িত করেছেন। আজকে আপনারা কি করছেন? আজকে কোন গণতন্ত্র বাংলাদেশে আছে? আজকে নির্বাচনের জন্য আপনার কাছে ভিক্ষা মাগতে হয় কেন? আপনার কাছে বারবার যেতে হয় কেন? আপনি নির্বাচন দেন স্যার, নির্বাচন দেন। হু ইউ আর, what is your contribution in Bangladesh? What is your contribution our freedom fighter? আপনি মুক্তিযোদ্ধার সনদ দিবেন রাজাকারদেরকে সাথে নিয়ে, রাজাকারদের সনদ বাংলাদেশ মুক্তি বাহিনীর মুক্তিযোদ্ধারা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, আমার বাবা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, আমার বাবার সার্টিফিকেট রাজাকাররা দিবে? ইম্পসিবল, হতেই পারে না, হতেই পারে না। ইংলিশ রাজাকারদের প্রতিনিধিত্ব করছে, ইংলিশ ৭১-এর পরাজিত শক্তির প্রতিনিধিত্ব করছে। ইংলিশ সরকার বাংলাদেশের মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দিচ্ছে। সুতরাং ইংলিশ সরকারের আর একটি মুহূর্ত বাংলাদেশের ক্ষমতায় থাকার নৈতিক এবং সামাজিক আইনগত কোনো অধিকার নেই। ইংলিশ সরকারকে বিদায় নিতেই হবে। বাংলাদেশ বাঁচাতে হলে, বাঙালি জাতিকে বাঁচাতে হলে, বাংলাদেশের সম্প্রীতি ধরে রাখতে হলে ইউনূসকে বিদায় করার ছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা বাংলাদেশ মানুষের হাতে নেই। আমি সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করবো, বাংলাদেশকে বাঁচান, বাঙালি জাতিকে বাঁচান, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে বাঁচান, বাংলাদেশের ৭১-কে বাঁচান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচান। একেবারে সঙ্গে থাকুন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। যদি একটু আপনার কাছে শুনি, প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে একটু শুনি স্যার, যে এই যেটা বলছিলেন মুর্শিদ উদ্দিন আহমেদ, যেটা বলছিলেন যে এই যে জনপ্রতিনিধি না থাকায় নানাজন নানাভাবে দুর্নীতিতে, একদম এই দুর্নীতি এখন প্রায় প্রকাশ্যেই আমরা তো দেখেছি। স্থানীয় সরকারের যিনি উপদেষ্টা আছেন, সেই তরুণ উপদেষ্টার আর এপিএস ৩১১ কোটি টাকার মালিক হয়ে গেছেন মাত্র কয়েকদিনে। এটা কয়েকদিনই বলবো, ৮-৯ মাস না, আসলে মাত্র কয়েকদিনে। বা স্বাস্থ্য উপদেষ্টার প্রিয় এইরকম এপিএস এইরকম
শত কোটি টাকার মালিক হয়েছেন এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জনপ্রতিনিধিদের, হ্যাঁ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতি হয়, জনপ্রতিনিধিরা অনেকে দুর্নীতি করেন না তা না, কিন্তু বেশিরভাগ জনপ্রতিনিধি দুর্নীতি করলেও এলাকার মানুষের সঙ্গে বিট্রে করেন না, কাজটা করেন। সেক্ষেত্রে এই যে রাস্তা করতে টাকা চাচ্ছেন, রিলিফ কার্ডের জন্য টাকা চাচ্ছেন, বা এইটার জন্য ওইটার জন্য, এই যে দুর্নীতি হচ্ছে, এইটা কি এই জনপ্রতিনিধি না থাকার ফলে আরো প্রসারিত ব্যক্তি ঘটবে কিনা এদের? দেখুন, স্পেসটা তো কেন্দ্রীয় সরকারই তৈরি করে দিয়েছে। আপনার কেন্দ্রীয় সরকার তাদের যে হোল বা গ্রিপ সেটি সর্বব্যাপী করার একটা চিন্তা থেকে এই কাণ্ডটি করেছে। আপনার আমি তো অবাক হব না যে একটা সুদূর প্রসারী চিন্তা মাথায় নিয়ে স্থানীয় সরকারগুলো ভেঙে ফেলার চেষ্টা চলছে। আপনার এই যে যারা নির্বাচিত হয়ে এসছেন তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের আপনার অপসারণটা, এটা একেবারেই আমি বলবো গণবিরোধী একটি পদক্ষেপ। এক, দ্বিতীয়ত এই জন্যে জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করা উচিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের, এবং তাদের সসম্মানে পুনরায় আপনার তাদের পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া জরুরি। এবং যেই সময়টায় তারা দায়িত্বের বাইরে ছিলেন সেই সময়টা তাদের মেয়াদের সঙ্গে যুক্ত করে দেওয়াটা হচ্ছে এখন সময়ের দাবি। এক, দ্বিতীয়ত যে বিষয়টা সেটি হচ্ছে আপনার সেন্ট্রালাইজড কাঠামো তৈরির চিন্তা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড আছে। এবং প্রফেসর ইউনূস কখনো নির্বাচন করেননি। আপনারা কেউ কখনো তাকে নির্বাচন করতে দেখেছেন? তিনি একবার স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা হাজির করেছিলেন জনসমক্ষে, পরবর্তীতে তীব্র জনরোষের মুখোমুখি হয়ে তাকে একেবারে দুঃখ বলে বিদায় নিতে হয়েছে এই অঙ্গন থেকে। এবং তার বরাবরই একটা চিন্তা যে তিনি লম্বা সময় ধরে অনির্বাচিত অবস্থায় ক্ষমতায় থাকতে চান, এরকম একটি আপনার অভিপ্রায় তিনি শুনেছিলাম ব্যক্ত করেছেন ইরানি বৈঠকে গত 1/11 সরকারের পর। এবং তার এই যে চিন্তা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড, তিনি ভাবছেন যে ইরানের যে কাঠামো আছে বেলায়েতে ফাকিহ অর্থাৎ সর্বোচ্চ নেতা তিনি হতে চেষ্টা করতে পারেন, কিন্তু সেখানেও সমস্যা, তার ধর্ম বিশ্বাস নিয়ে জাতীয় বিতর্ক তৈরি হয়েছে। তিনি যে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভেড়ার সঙ্গে, সেটি আপনার রাশিয়ান অর্থোডক্স চার্চের আপনার যে ন্যারেটিভ আছে সেটি মেনে নিয়ে এখন সে বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিরসন করেননি। আমি দেখেছি দল নির্বিশেষে এই বিষয়টা নিয়ে এখন জাতীয় ডিবেট চলছে। এবং আপনি খেয়াল করে দেখেন, তিনি সবসময় সমুদ্র তেরো নদীর ওই পারে আপনার অবস্থানরত পিনাকি ভট্টাচার্য, যাকে নিয়ে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মাধ্যমে তার উইশ লিস্টটা হাজির করেন এবং সবাইকে মেলাইন করবার চেষ্টা করেন, which is really unfortunate. ইদানিং আমি খেয়াল করছি তিনি যারা তার সমালোচনা করেন, তার বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছেন, তাদেরকে টার্গেট করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। তার আপনার যারা লেসপেন্সার আছেন তাদেরকে দিয়ে নানান রকমের অযৌক্তিক যুক্তি হাজির করে বক্তব্য খণ্ডনের একটা চেষ্টা যেমন শুরু করেছেন, সেই সঙ্গে আপনার পান্নার মতো অ্যাঙ্কর কিংবা মাসুদের মতো অ্যাঙ্কর তাদেরকে মেলাইন করবার একটা চেষ্টা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং সাব্বিরের মতো একজন ব্লগার, তাকে যেভাবে গুম করে ফেলা হয়েছে, তিনি নিখোঁজ হয়ে গেছেন, সেইটি দিয়ে তিনি তো লাতিনো সিনড্রোম আমদানি করলেন এই বাংলাদেশে। আবার গুলি বচন এতদিন আওড়ালেন এই আয়না ঘরের কথা বলে, গুম কমিশন গঠন করে, কিন্তু নিজেরাই যখন একটু প্র্যাকটিস করা শুরু করলেন তখন আমার তো মনে হয় যে মিস্টার মুসোলিনি, লেট মুসোলিনি, ইতালির স্বৈর শাসক, তিনি হয়তো লজ্জা পেতেন এইসব গুলি বচন শুনে এবং দেখে, তিনি যদি জীবিত থাকতেন।
সুতরাং তারা স্বরে তোতা পাখির মতো হাতে গোনা কিছু লোকজনকে কোট আনকোট ফ্যাসিস্ট ফ্যাসিবাদের দোষক কতগুলো মুখরোচক কথাবার্তা শিখিয়ে দেয়া হয়েছে, এবং সেটি আবার সেই ইউএসএআইডি টাকা পয়সা এইসব কাজে ব্যবহার করে। আপনি তো নিশ্চয়ই জানেন যে হাজার দশেক ছেলে মেয়েকে প্রশিক্ষিত করা হয়েছিল এইসব বিষয় গুলি বচন আওড়ানোর জন্য। এই যে আপনার কাণ্ডটা মার্কিন ট্যাক্স পেয়ারের টাকার অপচয় এবং আপনার জনগণের আপনার যে স্বার্থ তার বিরুদ্ধে অবস্থান নেয়া, এগুলো কিন্তু খুব বেশি দিন আপনার লুকিয়ে ধূম্রজাল তৈরি করে আপনার কায়েম রাখা সম্ভবপর হবে বলে আমি মনে করি না। তিনি যদি সত্যি আপনার ইরানি মডেলে আগাতে চান এবং বিশেষ কায়দায় নির্বাচন আয়োজন করতে চান, সেটি তার বলে তারা ভালো, জনগণই বিচার করবে যে এই ধরনের রেজিম তারা দেখতে চান।